আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগতম অনলাইন ক্লাসে। আমি তোমাদের সাথে আছি সাইফুর রহমান, সানশাইন মডেল হাই স্কুল, মিরপুর বাংলা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব 2.1-এর আরও কত কিছু অঙ্ক নিয়ে। গত পর্বে আমরা দেখেছিলাম কীভাবে সমানুপাত নির্ণয় করতে হয় বা শূন্যস্থান কীভাবে পূরণ করতে হয়। তো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর আমরা তোমাদের পাঠ্য বইয়ের 4 নং প্রশ্ন এবং তোমাদের পাঠ্য বইয়ের আরেকটি অঙ্ক রয়েছে আমাদের 7 নং। সো এই দুইটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো আমরা আজকে 4 নংয়ের এবং 7 নং প্রশ্নটা আমরা সমাধান করব, পাশাপাশি তোমাদের কিছু হোমওয়ার্কও দেব। তাহলে আজকে শুরু করা যাক আমাদের ক্লাস। 4 নম্বর একটু পড়লে আমরা দেখতে পাবো যে রাশিগুলোর চতুর্থ সমানুপাতটি নির্ণয় করো। এখানে রাশিগুলোর চতুর্থ সমানুপাত নির্ণয় করতে বলা হচ্ছে। সো আমরা কোন নম্বরটা দেখতে পারি 5, 7, 10, অর্থাৎ এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ রয়েছে, মাত্র 3টা পদ রয়েছে। আমাদেরকে বলা হয়েছে চতুর্থ সমানুপাতে নির্ণয় করতে হবে। তার আগে আমরা একটা সূত্র শিখেছি, সেটা তোমার অবশ্যই মনে আছে। সো আমরা ওই সূত্রগুলো প্রয়োগ করে আমরা 4 চতুর্থ সমানুপাতে নির্ণয় করতে পারি। তাহলে কোণ আমরা লিখলাম 5, 7, 10, আর আমরা সূত্রটা বলেছিলাম প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। সো এই যে একটা সূত্র আছে, তো এই সূত্র অনুযায়ী আমরা এই চতুর্থ সমানুপাতি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানব। তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে প্রথম পদ 5, দ্বিতীয় পদের জায়গায় যদি আমরা রাশি ব্যবহার করি তাহলে আরো ভালো হবে। প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের 7, আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের 10। তাহলে আমরা জানি আমরা ওই সূত্রটা কিন্তু প্রয়োগ করতে পারি। আমরা জানি, তো আমরা কি জানি, আমরা এই সূত্রটা গত পর্বে আমরা জেনেছি। প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি। সো আমরা কিন্তু মানগুলো বের করে নিয়েছি। যেমন প্রথম রাশি হচ্ছে এখানে 5, আর আমাদের তো চতুর্থ রাশি আসলে প্রশ্নে বলাই হয়েছে যে এখানে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। সো আমরা এটা কিন্তু নির্ণয় করব, আর এটা আমরা ঠিকমতো রেখে দেবো চতুর্থ রাশি। আর দ্বিতীয় রাশি আমরা পেয়েছি 7, আর তৃতীয় রাশি আমরা 10 পেলাম। সো আমরা লিখতে পারি চতুর্থ রাশি 7 যদি আমরা গুণ করে দিই তাহলে হবে আমাদের 70। আর যেহেতু এখানে 5 গুণ আকারে রয়েছে, সো আমরা যদি পক্ষান্তর করি তাহলে হবে আমাদের ডিভাইড। অতএব চতুর্থ রাশি সমান, তাহলে যদি আমরা 70-কে 5 দিয়ে ভাগ করি আমাদের হবে 70। তাহলে অতএব আমরা লিখতে পারি আনসার হিসেবে এখানে চতুর্থ সমানুপাতি হচ্ছে, এখানে চতুর্থ সমানুপাতি আর সমান 14। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম প্রশ্নটা আমরা যেভাবে পড়লাম সেভাবে কিন্তু তোমরা ক নং প্রশ্নটাও করতে পারো এবং গ নং প্রশ্নটাও
করতে পারো তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি এই দুটো প্রশ্ন দিয়ে দিলাম, ক এবং গ। তারপরের প্রশ্নটা একটু তোমাদের ডিফিকাল্ট, আসলে দেখতে ডিফিকাল্ট মনে হলো, আসলে খুবই সহজ। সেই প্রশ্নটা আমি সলভ করে এখন দেখাবো। তাহলে আসা যাক আমরা গণক প্রশ্নটা সলভ করি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা গণক প্রশ্নটা আবার সমাধান করব। গণক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে 8 সমস্ত 1/2, তারপরে 4, আমরা 3টা পদ দেওয়া হয়েছে, আমাদের প্রদত্ত সমানুপাত নির্ণয় করতে হবে। আমরা এখানে লিখে দেব, এখানে প্রথম রাশি হচ্ছে 8, দ্বিতীয় রাশি 8/2, আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের 4। আমরা এটাকে কিন্তু ভেঙে লিখতে পারি, আর সমস্তটা যদি আমরা ভেঙে দিই তাহলে নিচে হবে 2, 8 × 16, 16 রাখা হবে আমাদের 17। আমরা এটা অতএব আমরা জানি আমরা এই সূত্রটা লিখে দেব। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমরা আগের মতো এটা লিখে দিলাম। তারপর আমরা প্রথম রাশি আমরা এখানে বসিয়ে নেব, আমরা 8 পেলাম, আর চতুর্থ রাশি ঠিক থাকবে, চতুর্থ রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের, আমরা সমস্তটা হিসাব করে নিয়ে নেব 17/2, আর তৃতীয় রাশি আমাদের হচ্ছে 4। তাহলে 8 গুণ চতুর্থ রাশি আমরা এখানে লিখলাম। আমরা 4-এর সাথে কিন্তু আমরা 17 গুণ দিতে পারি, আবার গুণ না দিয়ে কিন্তু আমরা এখানে ভাগ করে নিতে পারি। যদি আমরা 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করে নিই তাহলে হবে 2। সো এখানে আমাদের থাকলো 17 গুণ 2 আমরা লিখতে পারি। 8 চতুর্থ রাশি এটাকে আমরা অন্যভাবে লেখা যায় বলতে, যদি 8কে আবার পক্ষান্তর করে নেব, এখানে আমরা 8 না লিখতে হবে। তো 8কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমাদের কি হবে, আমাদের দেখতে হবে 8-এর সম্পর্কটা এখানে কি রয়েছে। আমাদের 8-এর সম্পর্কটা রয়েছে এখানে গুণ, যদি আমরা পক্ষান্তর করে নেই তাহলে হবে 8। আবার আমরা চতুর্থ রাশি লিখে নেব রাশি। সো 2 দ্বারা যদি আমরা 8কে গুণ করি তাহলে হবে আমাদের কি 4 হয়ে যাবে, 4 দুগুণে। তো উপরে আমাদের থাকলো 17 আর নিচে আমাদের থাকলো 4। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আনসার। আমরা চতুর্থ সমানুপাত হিসাবে পেলাম 17/4, এটা হচ্ছে আমাদের চতুর্থ সমানুপাত। তারপর আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটা তোমাদের পাঠ্য বইয়ের 7 নং প্রশ্ন। তোমরা জানো যে বিদ্যাপত্রের পত্র প্রায় তোমাদের পরীক্ষা এসে থাকে অনুপাত আকারে, সেটা আজকে আমরা সমাধান করব। তাহলে পৃষ্ঠপোষক বন্ধুরা, আসো আমরা 7 নং প্রশ্ন একটু পড়ে নিই। আসলে 7 নং প্রশ্নে কি বলা হয়েছে সেটা একটু পড়ে নেব। কেন বলা হয়েছে, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে, এখানে বয়স হবে 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর, 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। এখন প্রশ্ন করা হচ্ছে যে কে কত টাকা পাবে
আমরা এখানে বয়সের অনুপাতটা বের করার চেষ্টা করব। তো আমরা প্রথমে লিখতে পারি, আমরা 7 নম্বরটা দিয়ে দিলাম। প্রথম আমরা লিখে নেব কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5, 7, 9 বছর। তিনি 4200 টাকা পুত্রকে তাদের বয়সের মধ্যে ভাগ করে দিলেন। আমরা টাকার পরিমাণ নিয়ে নেব। কবির সাহেবের মোট টাকাটা আমরা একটু লিখে নেব। মোট টাকা হচ্ছে 4200 টাকা। 3 পুত্রের মধ্যে তিনি বন্টন করে দিলেন। আমরা 3 পুত্রের বয়সটা একটু লিখে নেব। 3 পুত্রের বয়স যথাক্রমে, সেখানে 3 পুত্রের বয়স যথাক্রমে হবে আমাদের কত? প্রথমে হচ্ছে আমাদের 5, 7, তারপরে হচ্ছে আমাদের 9 বছর। আমরা এটা দেখে নিতে পারি এবং আমরা 3 পুত্রের বয়স এর অনুপাতটা লিখে নেব। অনুপাত, সো প্রথমে হচ্ছে 5 অনুপাত কি হবে 7 অনুপাত 9। তারপর তাদের বয়সের অনুপাতের যোগফলটাও আমরা লিখে নেব। অতএব আমরা লিখতে পারি তাদের বয়সের অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল আমরা লিখব 5 যোগ হবে 7 যোগ 9। টোটাল আমাদের হবে 5 এর সাথে যোগ করলে হবে 12, 12 আর 9 যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 21। তো তাদের বয়সের অনুপাতের যোগফল আমাদের বের হলো 21। এখন প্রশ্ন হচ্ছে কে কত টাকা পাবে। আমরা দেখতে পারি যে প্রথম পুত্র আমরা ধরলাম যে একটি 5 বছর, তারপরে 7 বছর, তারপরে 9 বছর। সো যার বয়স কিন্তু এখানে 5, আসলে সে একটু কত টাকা পাবে আমরা একটু হিসাব করে নেব। তাহলে প্রথম পুত্র পাবে, আমরা দেখতে পারি টাকা হচ্ছে এখানে 4200, 4200 এর এখানে এর মধ্যে এখানে গুণ বোঝানো হচ্ছে। আর তাদের বয়সের অনুপাতটা আমরা নিচে লিখে দেব 21। সো 21 আমরা নিচে লিখে দিলাম এবং প্রথম পুত্রের বয়স হচ্ছে 5, আমরা 5 লিখে দিলাম। তারপর আমরা টোটাল এটাকে যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি 21 দিয়ে আমরা 4200 কে ভাগ করি তাহলে আমাদের হবে 200। সো আবার 200 দিয়ে যদি আমরা 5 কে গুণ করি তাহলে আমাদের হবে 5 গুণে 10, আর এখানে ডাবল শূন্য হবে আমাদের 1000 টাকা। তাহলে প্রথম পুত্রের টাকাটা আমরা পেয়ে গেলাম 1000 টাকা। আবার সেম ভাবে আমরা দ্বিতীয় পুত্রের অঙ্কটাও করব বা সমাধান করব। দ্বিতীয় পুত্র পাবে, আমরা 4200 লিখে দিলাম। এর প্রথমে নিচে হবে কি টোটাল অনুপাতের যোগফল, আর উপরে হবে দ্বিতীয় পুত্রের বয়স। আমরা বয়স অনুপাত বলা হচ্ছে, সো বয়স দিতে হবে এখানে। আর একটা ভাগ করতে আমাদের হবে 200। 200 যদি আমরা 7 কে গুণ করি তাহলে হবে আমাদের 1400 টাকা। তারপর হবে তৃতীয় পুত্র পাবে, সেম টু সেম আমরা আগের মতোই এটা বসিয়ে নেব 4200 এর আমাদের উপরে রয়েছে কি তাদের বয়সটা আমরা উপরে বসিয়ে দেব 9, আর নিচে বসিয়ে দেব টোটাল অনুপাতের যোগফল। সো এখানে আমরা যদি ভাগ করি তাহলে হবে 200, আর 9 দিয়ে 200 কে গুণ করলে হবে আমাদের 1800 টাকা। তাহলে খুব সহজে কিন্তু আমরা এটা নির্ণয় করতে পারলাম। সো কবির সাহেবের প্রশ্নে বলা হচ্ছে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5, 7 এবং 9 বছর। তিনি 4200 টাকা
তিন পুত্রকে তাদের বয়সের মধ্যে ভাগ করে দিলেন, কে কত টাকা পাবে। আসলে আমরা এটা বের করে ফেললাম। প্রথম পুত্র পাবে কত টাকা? 1000। আর দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা। তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। সো আমরা আনসার হিসেবে লিখতে পারি এখানে, আমি একটু মুছে লিখতে করে অতএব প্রথম পুত্র পাবে 1000 টাকা। তারপর আমরা দ্বিতীয় পুত্র পাবে 1400 টাকা। তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দুটো হোমওয়ার্ক অবশ্যই দিয়েছি। শুরুতেই আমরা যখন প্রথম প্রশ্নটা আমরা সলভ করলাম, চতুর্থ সমানুপাত নির্ণয় করো, এই প্রশ্নটা আশা করি তোমরা হোমওয়ার্কটি ভালোভাবে বাড়িতে করবে এবং দেখা হবে আগামী কোন ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।